আমি আর পরিমেয়েটি গেট থেকে বাইরে বেরিয়ে এসেই একটা অন্যরকম মনোরম পরিবেশ উপভোগ করলাম। পরিমেয়েটি তার দুই হাত মেলে দিয়ে খোলা বাতাস তার শরীরের মুখের ভিতর দিয়ে নিতে লাগলো, কারণ সে এরকম খোলা বাতাস খুব কম নিয়েছে এবং একা একা সে জীবনে খুব কম বের হয়েছে। এর আগে এরকম স্বাধীনভাবে কারোর সঙ্গে বের হওয়ার সুযোগ হয়নি। সে আমাকে পেছন থেকে এসে ডেকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে আজকে যে অ্যাডভেঞ্চার করাচ্ছেন, আমি আমার জীবনে কোনোদিন এরকমটা করিনি। আমাকে কখনো একা একা ঘর থেকে বের হতে দেওয়া হয়নি, কারণ আমাকে সবসময় নিরাপত্তার ভিতরেই অথবা কারোর সঙ্গে বের হতে হয়েছে। তবে আজকে আমি যে নিজের মতো করে ঘুরতে পারছি, এটা আমার কাছে বেশ ভালো লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার বেশ বড় উপকার করেছো। আমি বললাম, আচ্ছা সমস্যা নেই, আপনি চলুন, আপনাকে আজকে শহর দেখাবো এবং সেই সাথে আমি নিজেও শহর ঘুরে দেখব, কারণ এই শহর তো আমি চিনি না, আর জেনেদের শহর কীরকম হয় তাও তো আমি জানি না। তারপর পরিমেয়েটি আমার পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলো। একটু একটু করে আমরা প্রাসাদের সামনে থেকে মূল যে বড় বাজার, সেই বাজারের কাছাকাছি পৌঁছে গেলাম। বাজারটা ছিল বিশাল এবং রাত্রেবেলা এই বাজার জমে ওঠে অন্যরকম ভাবে। দিনের বেলা কেমন হয় তা জানি না, তবে এই রাত্রেবেলা আমার কাছে বাজারটাকে লাগছে এক অন্যরকম বাজার। আমি বাজারের প্রথম গলিতে ঢুকতেই কিছু জিন আমার দিকে আর চোখে তাকালো। আমি সঙ্গে সঙ্গেই আমার মাথার যে ঘোমটাটা ছিল সেটা টেনে নিলাম, যাতে করে ওনারা বুঝতে না পারে যে আমি একজন মানুষ। বুঝতে পারলে সমস্যা আছে। জিনেরা যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে। আমি পরিমেয়েটিকে বললাম যে আপনিও মাথার ঘোমটাটা ভালোভাবে টেনে নিন, কারণ এখানকার জিনেরা আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। তারা নিশ্চয়ই বুঝে গিয়েছে যে আমি মানুষ, আর যদি বুঝে যায় তাহলে এতক্ষণে চলে আসতে কাছে, হয়তো সন্দেহ করছে। এই জন্য আমি কাপড়টা টেনে নিয়েছি। তারপর পরিমেয়েটাও তার মুখের নাকাবটা একটু উঠিয়ে নিল এবং আমি নিজেও আমার মাথার কাপড়টা একটু সামনে টেনে নিলাম। এখানে জিনেরা মানুষের রূপ ধরে ঘোরাফেরা করে, হয়তো এই জন্যই তারা এখন পর্যন্ত আমাকে সন্দেহ করেনি যে আমি হয়তো মানুষের রূপ ধরে এখান দিয়ে ঘোরাফেরা করছি। খানিক্ষণ বাদে আমি আমার মুখে তো নাকাব টানা, শুধুমাত্র চোখ দেখা যাচ্ছে, আর মাথায় ঘোমটা দেওয়া এক প্রকার গামছা জাতীয় জামা পরা এবং আমার হাতে গায়ে সব গোলাতে জামা পরা। আমি সেটা পরে ব্যাগটা নিয়ে বেরিয়েছি, আর পরিমেয়েটা আমার পাশে। সে আমার হাত ধরে আছে, কারণ আমি তাকে বলেছি যে ঘটনার সত্যতা প্রমাণে যেন কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবে তুমি আমার স্ত্রী। সেটা ভালো হবে, কারণ তখন ধরা খাবো না যদি ধরা পড়ে। তাছাড়া পুরো বলার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এমনটা বলার জন্য আমি দুঃখিত, তবে এটা করতে হবে। তারপর সেই পরিমেয়েটি আমার পাশ দিয়ে আসছিল। আমি একটা দোকানের সামনে দাঁড়ালাম। খেয়াল করলাম দোকানের ভিতরে বেশ কিছু মাথা রাখা, অনেক পশুর মাথা। মাথার খুলিগুলো এদিকে তাকিয়ে আছে। শরীরগুলো কি করা হয়েছে জানি না, তবে মাথাগুলো দেখে প্রথম আমার কেমন যেন ভয় লাগলো। আমি তখন বললাম, এই মাথাগুলো কত দাম? তেনারা উত্তর দিলেন যে এগুলো আপনি কিনবেন, এগুলোর অনেক দাম আছে। আপনাকে দেখে মনে হচ্ছে বৈদেশি বণিক, কোত্থেকে আসছেন? আমি তখন ইশারা দিয়ে দেখালাম এদিকে। ওনারা তখন বললেন যে আপনারা বিবি সাহেব সাথে করে নিয়ে এসেছেন? আমি বললাম হ্যাঁ। তখন পরিমেয়েটি আমার হাত ধরে ফেললো এবং ধরে আমার পাশে দাঁড়িয়ে আছে। তারপর বললেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে এটার দাম এত পড়বে, আপনি কি সেটা বের করে দিতে পারবেন? আমি বললাম এখন না, আমি যাওয়ার সময় নিয়ে যাব, আমার গাড়িয়াল যারা আছে ওদেরকে পাঠিয়ে দিব। লোকটি বললেন এটা কি আলাদা করে রাখবো? আমি বললাম আলাদা করার প্রয়োজন নেই, আমি আসছি একটু পরেই, সামনে থেকে ঘুরে আসছি, সামনে একটা কাজ আছে। তাই বলে সেই দোকানদার লোকটি খুশি হলো, কারণ তার এই জিনিসগুলো বোধহয় বিক্রি হচ্ছিল না। সে অনেকক্ষণ নিয়ে বসে আছে সেটাই মনে হচ্ছে। আমি এবং পরিমেয়েটি সেখান থেকে বেরিয়ে আসলাম। পরিমেয়েটি আমাকে দেখে হেসে বলল যে তুমি তো বেশ ভালোই দশাদশি করতে পারো এবং সেই সাথে কেনা বেচাও, তুমি কি করো? আমি বললাম কি যে আমি কি করি সেটা আপনি খুব ভালোভাবে জানেন ম্যাডাম, আমি একজন মুচি। পরিমেয়েটা বললো আচ্ছা আচ্ছা, আমি তো ভুলে গিয়েছিলাম, আসলে তোমার সাথে চলতে চলতে আমি তোমার পরিচয় ভুলে গিয়েছিলাম। পরিমেয়েটি এবং আমি বাজারের একটু ভেতরে গেলাম। দেখলাম একটা জায়গায় গোল করে অনুষ্ঠান হচ্ছে। সেখানে সে যাবে বলে জেদ ধরলো। আমি বললাম এত মানুষের ভিড়ে যাওয়া লাগবে না, সবাই তো জিন, মানুষ তো শুধুমাত্র আমি একা। তারপর আমি সে জিনদের ভিড়ের ভিতরে গিয়ে একটা জায়গায় দাঁড়ালাম। পরিমেয়েটিকে এই জিন সেই জিন ধাক্কা দিচ্ছিল। সে যে একটা মেয়ে সেটা বোঝা যাচ্ছিল না বাইরে তার আউটফিট দেখে, বা সে কাপড় পরেছে সে কাপড় দেখে, কারণ আমার একটা কাপড় তাকে আমি খুলে দিয়েছি এবং সে সেটা পরে আছে। সে শুরুতে মেয়েদের কাপড় পরে এসেছিল, সেটা দেখলেই অত্যাধিক খারাপ যেসব জেনেরা আছে সেসব জিন ওকে হয়তো খারাপ কোনো কিছু করার চেষ্টা করবে, যেমনটা ভিড়ের মধ্যে করে থাকে।
তবুও সে টুকটাক ধাক্কা খাচ্ছিল। সেই মুহূর্তে আমি তাকে আমার সামনে দাঁড় করাই। আমি তার পেছনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে তাকে আমার খুব কাছাকাছি আমি ধরে রাখি এবং 2 হাত দিয়ে বেষ্টনী দিয়ে রাখি, যাতে করে পাশের জিনাটা তাকে ধাক্কা না দিতে পারে। সেই মুহূর্তে একটা রোমান্টিক পরিবেশ সৃষ্টি হয় সেখানে। মেয়েটি প্রায় আমার কোলের ভিতরে চলে এসেছে এবং আমি পেছন থেকে তাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছি। ঠিক এরকম সে সামনের সেই খেলাটা বেশ উপভোগ করছে। সে নাকি তার এরকম খেলা জীবনে কখনো দেখেনি। একটা জিন, একটা বানর এবং একটা কুকুরকে নিয়ে খেলা করছে। বানরটা দৌড়াচ্ছে এবং কুকুরটা তার পেছন পেছন দৌড়াচ্ছে এবং ধরতে গেলেই বানরটা লাফ দিয়ে উপরে উঠে যাচ্ছে একটা গাছের উপর, সেটা দেখাচ্ছে এবং সবাই হেসে গড়িয়ে যাচ্ছে। সেই সঙ্গে একটা বিড়ালও আছে। আসলে এখানে এই সমস্ত খেলা যেসব বানর, কুকুর এবং বিড়াল দেখাচ্ছে, এরাও আদতে জিন এবং এরা তাদের রূপ ধারণ করেছে। সেটা কিভাবে বুঝলাম? যখন এরকম খেলা চলছিল, রাজকুমারী বেশ আনন্দ অনুভব করছিল এবং সে আচমকা একজনের ধাক্কা আমার হাতে যখন লাগে, সে পুরোপুরিভাবে আমার কোলের ভিতরে চলে আসে এবং আমার পেছন থেকে তাকে বাধ্য হয়ে জড়িয়ে ধরতে হয়, কারণ না হলে তাকে হয়তো অনেকে চাপাচাপি করে তার গায়ের উপরে উঠে আসবে। আমি সকলকে সাবধান করি যে এরকমভাবে গায়ে উঠে আসবেন না। মেয়েটি তখন পেছন দিকে আমার দিকে তাকায় এবং এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি এবং সকলে ধাক্কাধাক্কি করছে। মেয়েটি তখন আমাকে সেরকমভাবেই জড়িয়ে ধরে থাকতে অনুমতি দিল, কারণ হচ্ছে সেখানে সে আমার এই শরীরটাই বা আমার কোলটাকেই একদম সেফ অনুভব করছে। বেশ খানিক্ষণ পর খেলা শেষ হলো। শেষ হওয়ার পর দেখলাম সেই সকল কুকুর, জিন এবং বিড়াল সকলে জিন হয়ে গেল এবং একটা জিনে পরিণত হলো। তার মানে এরা সত্যিকারের কুকুর বিড়াল ছিল না। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম। পরিমেয়টি বেশ খানিকটা লজ্জা পেয়েছে, কারণ আমি তাকে যেরকমভাবে জড়িয়ে ধরেছি, এরকমটা শুধুমাত্র কারোর হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডই জড়িয়ে ধরতে পারে। তারপর সে বাইরে এসে আমাদেরকে বেশ খানিক্ষণ কথা বলল না, আমি নিজেও কথা বলিনি। বেশ খানিক্ষণ সামনের জন্য এগোলাম। বাজারের চারপাশটা বেশ ভালোভাবে ঘুরলাম। একটা জায়গায় দেখলাম একটা দোকানে কোনো একটা পোড়ানো হচ্ছে। জিনিসটা কি জানি না, তবে দেখতে অনেকটা বাদাম এবং ভুট্টার মতো একটা জিনিস আটকে আছে এবং দেখতে একটা বাদামের মতো, এবং সেরকম নাকি জিনিসটা খেতে হয়। আমি পরিমেয়টাকে বললাম, আর তুমি কোথায় যাচ্ছ? সে আচমকা দৌড় মারলো। দৌড় মেরে সেই দোকানটার সামনে গেল, গিয়ে বলল যে এই জিনিসটা ছোটবেলায় আমি অনেক খেয়েছি। আমার আব্বাজানের সাথে যখন আমি বের হতাম, এখন তো আর তার সঙ্গে বের হওয়া হয় না, আর এখন বাজারেও কোনো একটা আসা হয় না। এটা আমি ছোটবেলায় অনেক খেয়েছি, এখন আমি খাবো, তুমি আমাকে খাওয়াবা? আমি তখন বললাম যে হ্যাঁ, তুমি নাও, সমস্যা নেই, আমি তোমাকে খাবো, অবশ্যই খাওয়াবো, নাও। তারপর সে সেই জিনিসটার সামনে গিয়ে দাঁড়ালো এবং সেখানে একটা বৃদ্ধ জিন লোক রয়েছে। বৃদ্ধ জিন লোকটাকে দেখে পরিমেয়টা সঙ্গে সঙ্গে চিনে ফেললো, কারণ এই লোকটার কাছ থেকেই সে ছোটবেলায় এই জিনিসগুলো খেত। আমি একজন মানুষ হয়ে তার কাছে গিয়ে তার উদ্বেগ দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। ছোটবেলায় আমরাও এরকম আইসক্রিম, তারপর পাপড়, এগুলো খাওয়ার জন্য কত কি করেছি, কিন্তু এখানেও যে সেরকমটা আছে সেটা আমি আসলে বুঝতে পারছি না। আমরা তখন পরিমেয়টি সেই জিন লোকটাকে বলতে লাগলো, আঙ্কেল, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি ওই যে ছোটবেলা আপনার কাছ থেকে খেতাম। তাই বলে সে তার মুখের নাকাব সরাতে গেল। আমি তাকে সঙ্গে সঙ্গে মাথা দিলাম, বললাম, কি করছো তুমি? যদি জেনে যায় সকলে, তোমার পরিচয় বলা যাবে না কাউকে। পরিমেয়টি তখন বলল, আঙ্কেল, আমাকে দেখলে, আমার পরিচয় শুনলে উনি আমাকে আদর করবেন, উনি আমাকে কাউকে ধরিয়ে দিবেন না, কারণ আঙ্কেল আমাকে খুব ভালোভাবে চেনেন। উনি আগে প্রায় প্রত্যেক দিনই আমাদের মহলের সামনে যেত এবং সেখান থেকে আমি খেতাম। আমার আব্বাজান আমাকে বলতেন, যত পারো তত খাও। এই ইউনিকর্নগুলো আমার কাছে খুব ভালো লাগে, আমি এগুলো এখনই খাচ্ছি। তাই বলে সে তার মুখের নাকাবটা সরালো এবং বলল, দেখেন তো আঙ্কেল, আমাকে চিনতে পারেন কিনা? জিন লোকটা তখন বললেন যে না না, আমি তো তোমাকে ঠিক চিনতে পারছি না। তখন সে নিজেই তার পরিচয় দিল, বলল যে আমি অমক রাজকুমারী। এই কথা বলতেই সেই লোকটি চিনতে পারলো এবং বলল, মা, তুমি এখানে এরকমভাবে বেরিয়েছো কিসের জন্য? বাইরে তো অনিরাপদ। তখন মেয়েটি বলল যে বেরিয়েছি আমার এই বন্ধুর সঙ্গে, এই জন্যই আমি নিরাপদ। আমার এই বন্ধু বেশ ডিয়ারিং, সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। আর আমি শুধুমাত্র আমার পরিচয় আপনাকে দিয়ে রেখেছি, আর কাউকে আমি আমার পরিচয় বা আমার চেহারা দেখাইনি, সেটা কেউ আমাকে চিনবে না, তুমি চিন্তা করো না, ঠিক আছে? তারপর সে আঙ্কেলটা বলল, জিন আঙ্কেল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আসতে বলো, দেয়ালেরও কান আছে। সেই মুহূর্তে সেখানে একজন জিন আড়িপিতে বসেছিল। এই কালো জিনটা, শয়তান জিনটা হচ্ছে এই রাজ্যের অ্যান্টি জিন এবং এই রাজ্যের কিভাবে ক্ষতি করা যায় সে সমস্ত জিনিস চিন্তা করতে থাকে। সে হচ্ছে এখান থেকেই প্রায় আধা মাইল দূরের একটা বাড়ির একজন চাকর, এবং সেই বাড়িতে থাকে এক কালো জিন, যে কিনা কালো জাদু করেই সমস্ত কিছু করে এবং তার টার্গেট সবসময় বড় কিছু,
কিন্তু এবার যে বড় কিছু হাত লাগবে সেটা সে বুঝতে পারেনি। পরিমেয়টি এবং আমি সেখানে তখন সেগুলো দেখভাল করছিলাম এবং খাচ্ছিলাম, এবং আমি পরিটার আশেপাশে তাকিয়ে দেখছিলাম যে কেউ এখানে আসে কিনা। পরিমেয়টি সেখানে দাঁড়িয়ে এরকমভাবে খাচ্ছে। ওদিকে ওই শয়তান জিনটা উড়ে একটা রুমের ভিতরে প্রবেশ করলো। রুমের চারিপাশটা অন্ধকার হয়ে আছে, কিন্তু ভেতরের একটা অংশে আলো, এবং সেই অংশে সে গিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়ালো। তার শরীরটা ধোঁয়াতে থেকে আচমকা মানুষে পরিণত হয়ে গেল, এবং তার সামনে একটা অন্ধকার মধ্যে একটা আলো বসে আছে। সেই ছোট্ট জিনটি বলল যে একটা খবর আছে। খবরটা হচ্ছে রাজকুমারী কোনো অনুমতি ছাড়াই, কোনো প্রোটোকল ছাড়াই আজকে বের হয়েছে, এবং এটাই আপনার সুবর্ণ সুযোগ। তাকে আপনি সেখান থেকে দ্রুত যদি কোনো কিছু করে নিয়ে আসতে পারেন, তবেই মাত্র আপনার কার্যসিদ্ধি হবে এবং আপনি তার প্রতি প্রতিশোধ নিতে পারবেন। এটা শুনে সঙ্গে সঙ্গে সে আলোটা আচমকা একটা অন্যরকম ঘূর্ণনের মাধ্যমে মানুষে পরিণত হলো। সে একটা জিন, তার মাথায় ঘোমটা দেওয়া, চোখগুলো লাল টকটকে, নাকটা অনেক মোটা, এবং সেই সঙ্গে তার শরীরের অবয়ব সমস্ত কিছু জিনেদের মতো, কানটা অনেক খাড়া। লোকটি তখন উঠে দাঁড়ালেন, বললেন যে কি বলছো? তুমি এরকম অদ্ভুত একটা খবর নিয়ে এসেছো, সেটা আমি সত্যি এতদিন পরে জেনে বেশ খুশি পেয়েছি। চলো তাড়াতাড়ি চলো, আমার সাঙ্গপাঙ্গদেরকে ডাক দাও। সঙ্গে সঙ্গে সেই জিনটা বাইরে বেরিয়ে আসলো, এবং একটা উ করে শব্দ করতেই চারপাশ থেকে অদ্ভুত অদ্ভুত সব ধোঁয়া তার সামনে এসে দাঁড়াতে লাগলো, এবং সেই ধোঁয়াগুলো অর্ধেক মানুষ হয়ে গেল, এবং বাকি অর্ধেক সে হাওয়ায় ভাসতে লাগলো। আসলে তারা তো মানুষ না, তারা হচ্ছে জিন। তারা চাইলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। সঙ্গে সঙ্গে তাদেরকে বলল, তোমরা দ্রুত ওইখানে যাও এবং গিয়ে রাজকুমারীর পিছু নাও, এবং যখনই সুযোগ হবে সাথে সাথে তাকে তুলে নিয়ে আসবে, ঠিক আছে? ওরা তখন বলল, জি আচ্ছা ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। তারপর সকলে ধোঁয়া হয়ে আকাশে উড়ে যেতে লাগলো, এবং একজন এক এক দিক দিয়ে ছুটে যেতে লাগলো। আমি এবং পরিমেয়টি তখনও সেখানে দাঁড়িয়েছিলাম। সে ইউনিকর্ন খাওয়া শেষ করে তখন আমার সঙ্গে বলল কি যে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে আজকে এখানে না নিয়ে আসলে সত্যি আমি এত সুন্দর জিনিস উপভোগ করতে পারতাম না। আমার কাছে বিষয়টা বেশ ভালো লেগেছে, খুব আনন্দিত অনুভব করেছি। পরিমেয়টি এবং আমি তখন বাজারের শেষ মাথা ধরে হাঁটছি। একটু দূরে যেতেই খুব সুন্দর একটা জায়গা পড়ল। সেখান থেকে সামনের পুরো ফাঁকা পরিবেশ দেখা যায়। এখানকার চারিপাশটা একটা সবুজ উপত্যকা দিয়ে ভরা, এবং অনেকটা পাহাড়ের চূড়ার মধ্যে এই পুরো সাম্রাজ্য গঠন করা। আমি এতক্ষণ সেটা খেয়াল করিনি, এখন দেখে বুঝলাম পুরো পাহাড়ের একটা চূড়া এবং বেশ বড় করে একটা অংশ জুড়ে এটা তৈরি করা। আমি সামনের দিকে তাকাতেই বিরাট এক সমুদ্র দেখতে পেলাম। অনেক দূরে সমুদ্র দেখা যাচ্ছে, এবং তার আগে পাহাড়ের তট। এত দুর্দান্ত লাগছে দেখতে। আমি এবং পরিমেয়টি সেখানকার একটা ঝুলন্ত একটা বোটের কাছে দাঁড়ালাম, মানে একটা ঝুলন্ত দোলনা, যে দোলনার উপর বসে পুরো শহরটা দেখা যায়, এবং সেই সঙ্গে অন্য পাশে পুরো পাহাড়ের সমস্ত সৌন্দর্য দেখা যায়, উপভোগ করা যায়। সেখানে আমি এবং সে বসে আছি। আচমকা চারিদিকটা আলোকিত হয়ে ভরে গেল। ঠিক সেই মুহূর্তে পরিমেয়টি সেখানে কাপটা টেনে দিয়ে দাঁড়িয়ে আছে, আমিও সেখানে বসে আছি। সঙ্গে সঙ্গে এই চারিদিক থেকে ধোঁয়াগুলো এসে আমাদের চারপাশটা ঘিরে ফেলল, এবং আচমকা সেই ধোঁয়াগুলোর অর্ধেকটা মানুষ এবং বাকি অর্ধেকটা অদৃশ্য অবস্থায় আমি দেখতে পেলাম। সেটা দেখে আমি চমকে গেলাম, এবং পরিমেয়টি চমকে গেল। চমকে গিয়ে সঙ্গে সঙ্গে আমার কাছে এসে আমার হাত ধরে একদম আমার বুকের একটা কাছাকাছি দাঁড়িয়ে পড়ল। তারপর সেই জিনগুলোর মধ্যে থেকে একজন জিন নিচে নেমে আসলো, এবং তার গায়ে গলায় এক ধরনের অদ্ভুত পেন্ডেন্ট পরা। তার গলার ভিতরে বেশ কিছু তাবিজ রয়েছে, এবং সেই সাথে তার শরীরে কালো রঙের একটা পোশাক পরা, মাথায় এক ধরনের মুকুট জাতীয় পরা, হাতে একটা ছড়ি রয়েছে। তিনি নেমে এসে বললেন যে, রাজকুমারী, তুমি নিজে থেকে যদি আমার সঙ্গে চলো তাহলে কোনো কিছু করবো না, আর যদি নিজে থেকে না কিছু করো তাহলে তোমাকে জোর জবরদস্তি করতে হবে। তখন হয়তো তোমার গায়ে হাত দিতে হবে, শরীরে হাত দিতে হবে, আর কোথায় কোথায় না জানি। কথা বলতে আমি রেগে গেলাম। রেগে বললাম যে, ফালতু কথা বলছেন তাই না, একদম মেরে ফেলবো। আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? লোকটি তখন বলল, জানবো না কিসের জন্য? এই রাজ্যের রাজকন্যা, এবং যার অপেক্ষায় আমি এতদিন ছিলাম। রাজকন্যাকে নিয়ে গিয়ে এবার আমি রাজাকে কড়া শাস্তি দিতে পারবো, কারণ তিনি আমাকে যা করেছেন। এতদিন শুধুমাত্র তোপ খুঁজছিলাম, এবার তিনি তোপের মুখে পড়েছেন। দেখি কে কাকে ব্ল্যাকমেইল করে সেটা বোঝা যাবে। তখন তিনি জিনদেরকে অর্ডার দিলেন, এই ওকে সঙ্গে সঙ্গে ধর। সঙ্গে সঙ্গে সেই জিনগুলো রাজকুমারীর আশেপাশে এসে ওড়াউড়ি করতে লাগলো।
প্রথম আমি আমার পকেটে থাকা সেই খুঁড়টা, যেটা আমি সবসময় রাখি, কারণ হচ্ছে আমি একজন মুচি, আমার কাছে ধারালো অস্ত্র সবসময় থাকে, আমি সেটাকে বের করে একটা জিনের উপর দাঁড়াম করে আঘাত করে বসলাম। আঘাত করতে সেই জিনটা একটা অদ্ভুত শব্দ করে উড়ে দক্ষিণ দিকে চলে গেল এবং বাকি জিনগুলো তখন সাবধান হয়ে সেখানে দাঁড়িয়ে পড়ল। তখন আবার আমি তাদেরকে আঘাত করতে শুরু করলাম, কিন্তু তারা উড়ে অন্যান্য দিকে চলে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে যখন আমি আবার আঘাত করলাম একটা জিনের উপর, সেই জিনটাও এক প্রকার শব্দ করে উড়ে অন্যদিকে চলে গেল। কি অদ্ভুত জাতীয় শব্দ, একটা প্যাও 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 শব্দ। তারপর বাকি আরো প্রায় 10-12টা জিন সেখান থেকে উড়াউড়ি করছিল। তখন সেই মূল যে শয়তান জিনটা ছিল, তিনি কমান্ড দেওয়ার পর বললেন যে, তোমরা অদৃশ্য হয়ে ওকে ধরো। আর এত সমান একজন মানুষ দেখে মনে হচ্ছে, একজন মানুষ কি করবে, আরেকজন মানুষ এখানে কিভাবে এসেছে, অদ্ভুত তো, তোমরা দ্রুত কাজ করো তো। সঙ্গে সঙ্গে সেই জিনগুলো চারিদিক থেকে অদৃশ্য হয়ে ঘুরে রাজকুমারীর হাত ধরে ফেলল। আমি সেই জিনগুলোকে দেখতে পাচ্ছিলাম না, কারণ তারা ছিল অদৃশ্য, তাদেরকে দেখার কোনো উপায় নেই। এবং সেই জিনটা সেই পরিমেয়টাকে সেখান থেকে উড়িয়ে উপরে নিয়ে গেল। আমি পরিমেয়টাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলাম এবং তার হাত কোনোভাবেই ছাড়বো না, এরকম একটা অবস্থা। কিন্তু জিনগুলো আমাকে তার থেকে আলাদা করে ফেলে এবং ছুঁড়ে অনেকটা দূরে ফেলে দেয়। আমার সেই অস্ত্র দিয়ে কাজ হচ্ছিল না, কারণ তখন তাদেরকে দেখা যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে সেখানে এক অদ্ভুত কাণ্ড ঘটে। এক অদ্ভুতভাবে চারিদিকে আলোকিত বয়ে গিয়ে সেই জিনিসগুলোকে, মানে সেই জিনগুলো পরিমেয়টাকে এখান থেকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। আমি সেখানে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করি, কারণ পরিমেয়টা আমার সঙ্গে এসেছে, ও আমার জিম্মেদারি, এবং আমার জিম্মেদারিতেই ওকে মূলত হচ্ছে আমার কাজ করতে হবে এবং সমস্ত কিছু ওকেই আমাকে দেখিয়ে দিতে হবে। আশ্চর্যজনকভাবে আমি এগুলো দেখে সত্যিই অবাক হচ্ছিলাম, কারণ জিনেরা এরকম খারাপ হয় সেটা আমার জানা ছিল না। সেখানে আমি আশেপাশে চিৎকার চেঁচামেচি করছিলাম। আশ্চর্যজনকভাবে সেই সময়ই পাশ দিয়ে যাচ্ছিল একটা ছেলে। ছেলেটা অনেকটা আমার বয়সী, আমার থেকে একটু ছোট হবে। সেই ছেলেটা আমাকে দেখে কাছে এগিয়ে আসে। সেটা একটা জিন ছেলে, এই অঞ্চলেরই একটা গরিব জিন ছেলে। আমি সেখানে বসে এক প্রকার বিলাপি করছিলাম। ঠিক সেই মুহূর্তে সেই ছেলেটি বলল যে, আপনার কি হয়েছে? আপনি কালকের সেই ভাই না, যিনি আমাকে সাহায্য করেছিলেন? আমি তাকে দেখে চমকে গেলাম, কারণ এ হচ্ছে কালকের একটা জিন ছেলে, যাকে কিনা আমি কালকে হেল্প করেছিলাম। আমি পরিমেয়টাকে বারবার নিষেধ করেছিলাম যে নাকাপ করার দরকার নেই, চারিপাশে অনেক শত্রু আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে আমার কথা শোনেনি। আমি তখন সেই জিন ছেলেটার কাছে এসে বললাম যে এরকম এরকম অবস্থা, এই জিন ছেলেটাকে কালকে আমি সাহায্য করেছিলাম। ছেলেটি একটা বিপদে পড়েছিল, তাকে কিছু অর্থ সহায়তা করেছিলাম এবং সেই সঙ্গে কয়েকজন খারাপ জিনেদের হাত থেকে বাঁচিয়েছিলাম, মানে তারা ওকে উত্ত্যক্ত করছিল। আমি সেখানে এসে তাদেরকে উত্ত্যক্তের হাত থেকে বাঁচাই এবং তাকে কিছু অর্থ সাহায্য করি। ছেলেটি বেশ দরিদ্র একটা ছেলে। আমি তখন বললাম, এরকম এরকম কয়েকটা জিন আমার বান্ধবীকে তুলে নিয়ে গিয়েছে এবং সে আমার খুব ভালো একজন বান্ধবী, তাকে না ফেরত নিয়ে যেতে পারলে সত্যি আমার কপালে শনি আছে, আমাকে খুব দ্রুত তাকে ফেরত নিয়ে আসতে হবে। তাকে কারা যেন তুলে নিয়ে গিয়েছে, একদল জিন এসেছিল। তখন আমি সেই জিনটার বর্ণনা দিলাম, যে জিনটাকে দেখেছি। ছেলেটি তখন শুনে বলল কি যে, আরে এই শয়তান জিনটাকে তো আমি মেরেই ফেলবো। ও শুধুমাত্র মানুষের ক্ষতি করে, ও তো কালো জাদু করে, ও আমাদের মহল্লায় থাকে, আমাদের মহল্লার কেউ ওকে দেখতে পারে না, এবং মহল্লার শেষ মাথার একটা ঘরেই ও থাকে। সম্ভবত এখন ঘরেই আছে। যদি ঘরে থাকে তাহলে আমরা খুব দ্রুত ওকে উদ্ধার করতে পারবো। আর আমরা কি রাজরক্ষীকে খবর করব? আমি বললাম যে একদমই না, রাজরক্ষীকে খবর করলে ওনারা প্রথমে আমাকে অ্যারেস্ট করবে, এবং আমি যে রাজকুমারীকে নিয়ে এসেছি সেই জন্য আগে আমি চেষ্টা করব, তারপর সেটাতে যদি না হয় তারপর আমি বাধ্য হয়ে সেটাই করতে হবে। আর ও মহারাজকে নিশ্চয়ই ব্ল্যাকমেল করবে এটার জন্য। তখন সেই জিন ছেলেটা বলল, হ্যাঁ তা তো করবেই, তবে আমাদেরকে খুব শীঘ্রই সেখানে যাওয়া উচিত। যদিও তিনি এখন ঘরে আছে বলে আমার মনে হয় না, কারণ এই কালা জাদুর একটা আস্তানা আছে, সেই আস্তানাটা কোথায় আছে সেটা আমি চিনি। আমাকে চলো, আমি সেখানে নিয়ে যাচ্ছি তোমাকে। আমি তখন দ্রুত সেখান থেকে উঠলাম, উঠে সে জিন ছেলেটার পাশ দিয়ে যেতে শুরু করলাম। আমি জিন ছেলেটার পেছন পেছন যাচ্ছিলাম। সে উঁচু নিচু একটা রাস্তা দিয়ে আমাকে নিয়ে গেল এবং খুব দ্রুত গতিতে আমি সেদিকে যাচ্ছিলাম। বেশ খানিকটা রাস্তা পেরোনোর পর আমি একটা ছোট্ট অন্ধকার শহরের কাছে এসে দাঁড়ালাম। অনেকটা পথ পেরিয়েছি এবং সেই অন্ধকার পথটা এমনটা যে শহর থেকে খানিকটা দূরের একটা গ্রাম। সেই গ্রামে কোনো ইলেকট্রিসিটি নেই, কোনো কিছু নেই। রাত্রির জ্যোৎস্নার আলোতে গ্রামের অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। চারিদিকে তখন মেঘ ভেসে আছে। সে আমাকে এই গ্রামের শেষ মাথার একটা ঘরের কাছে নিয়ে গেল। ঘরটা বেশ অন্ধকার এবং চারিদিকে তখনও চিটচিটে অন্ধকার হয়ে আছে। অন্যান্য ঘরে টুকটাক আলো জ্বললেও এই ঘরে চিটচিটে অন্ধকার হয়ে আছে। আমি তখন সেই ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে উপরে গিয়ে খেয়াল করলাম
কিছু একটা আমার দিকে তাকিয়ে আমাকে লক্ষ্য করছে এবং কিছুক্ষণ পরে আমি যখন বুঝতে পারলাম সেটা ছিল একটা সাপ এবং সাপটা আমার দিকে তাকিয়ে আছে। তার মানে এই ঘরের সামনের দিক দিয়ে কোনোভাবে যাওয়া যাবে না এবং সামনে বেশ খানিকটা বেষ্টনী দিয়ে রেখেছে এই শয়তান কালোতান্ত্রিক, এই শয়তান জিনটা। তখন আমি এবং ও বেরিয়ে আসলাম। ও তখন আমাকে টেনে নিয়ে বেরিয়ে এসে বললো, কি করছো তুমি? এই দিকে গেলে সত্যি সত্যি আমাদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। ওই শয়তান লোকটা কি সাধারণ কোনো কিছু দিয়ে রেখেছে এখানে? আমাদেরকে আগে দেখতে হবে যে লোকটি ঘরের ভিতরে আছে কিনা। আমি কয়েকবার দেখেছি উলুক দিয়ে যে লোকটি একটা আলো হয়ে ঘরের ভিতরে বসে থাকে আর বাকিটা অন্ধকার। লোকটির ঘর কেমন কেউ আজ পর্যন্ত দেখেনি। আমাকে পেছন দিয়ে যেতে হবে। তাই বলে আমি এবং সেই জিন ছেলেটি পেছন দিয়ে ঘরের পেছনে গিয়ে জানলার ফাঁকা দিয়ে সামনে দেখতে লাগলাম। আমি খেয়াল করলাম সেখানে কেউই নেই। পুরো ঘরটা এক প্রকার অন্যরকম স্বেচ্ছাতে অন্ধকার হয়ে আছে। অন্ধকার মানে এখানে কেউই নেই। যদি আলো থাকতো তার মানে বোঝা যেত জিন লোকটা এখানে বসে আছে। তার মানে সে অন্য কোথাও আছে এবং কোথায় গিয়েছে সেটা অবশ্যই জিন ছেলেটি খুব ভালোভাবে জানে, সেটাই আমাকে জানালো। আমি বললাম, তুমি এত কিছু কিভাবে জানো? তখন জিন ছেলেটি বলল যে আমি এই আশপাশ দিয়ে ঘোরাফেরা করি। একদিন জঙ্গলে যাওয়ার সময় ওই লোকের আস্তানা বা ডেরা আমি দেখে ফেলেছিলাম। সে ডেরাই ও নিয়ে গিয়েছে নিশ্চয়ই, এবং সেখানে নিয়েই নিশ্চয়ই ও কোনো কিছু করবে রাজকন্যার সাথে। আমাকে খুব শীঘ্রই সেখানে যেতে হবে। আমি সেটা তাকে বলতেই সে বলল, সেখানে রাস্তাটা অনেক দুর্গম, আপনি সত্যি যেতে পারবেন না। আর আমি তো একজন জিন, আমি চাইলে সেখানে খুব সহজে উড়ে বা হেঁটে যেতে পারবো, কিন্তু আপনাকে আমি কিভাবে নিয়ে যাব? আমি বললাম, হেঁটে হলেও আমি সেখানে যাব, দ্রুত আমি আপনার সঙ্গে যাব, তাড়াতাড়ি চলো তো, তুমি আমাকে নিয়ে চলো। জিন ছেলেটা আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, আপনার যেরকম ইচ্ছা, তবে এখান থেকে আমাকে কয়েকটা জিনিস নিতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে পাহাড়ি রাস্তায় সুরক্ষা দিবে এবং ওদের যে শয়তান জিন আছে সেসব জিনদের থেকে সুরক্ষা দিবে। তখন আমি বললাম, কি জিনিস সেটা? ছেলেটা বলল, আপনি চুপ করে থাকেন, আমি ঘরের ভিতরে যাবো আর আসবো। তাই বলে আমার চোখের সামনে ছেলেটি ধোয়া হয়ে গেল, ধোয়া হয়ে জানলা দিয়ে প্রবেশ করলো এবং প্রবেশ করে ঘরের ভিতরে গিয়ে আলমারির ওপর থেকে দুটো তাবিজ জাতীয় কোনো কিছু আমার কাছে নিয়ে আসলো এবং এনে বলল, এই নিন, এই তাবিজটা পরে নিন, এটা হচ্ছে সুরক্ষা কবচ। ওদের যেসব চেলা আছে সেসব চেলারা এই সমস্ত তাবিজ পরে থাকেন এবং ওর যে চেলা এটাই নির্দেশ করে যে ও আপনার হয়ে কাজ করে, মানে আপনি ওর একজন সৈন্য, এটাই সেই সৈন্য ব্যাচ নির্দেশক। আমি বললাম, আচ্ছা বুঝতে পেরেছি। তারপর আমি সেই জিনিসটা গলায় পরে নিলাম। এই জিনিসটা গলায় পড়লে অন্যান্য জিনেরা মনে করবে যে আমি তারই সৈন্য এবং তাদের দলেরই অংশ। সে কারণে সে আমাকে এই জিনিসটা পরালো। খানিকটা দূরে গিয়ে একটা কালি জাতীয় কিছু একটা নিয়ে আমার মুখে মাখিয়ে দিল। বলল কি যে এই জিনিসটা তোমাকে মানুষের গন্ধ থেকে দূরে রাখবে এবং তুমি জিনিসটাকে পুরো শরীরে মাখিয়ে নাও, কারণ তোমার শরীরে মানুষের একটা গন্ধ আছে। সেই গন্ধটা যদি ওরা টের পায় তাহলে সত্যি সত্যি তোমার অবস্থা খারাপ হয়ে যাবে এবং তোমাকে ওরা মেরে ফেলবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। জিনিসটা আমি গায়ের অনেক অংশে মাখিয়ে নিলাম এবং চেহারাতেও মাখিয়ে নিলাম। জিনটা বলল, হ্যাঁ সত্যি এবার তোমার গায়ের গন্ধ পাওয়া যাচ্ছে না, আমি বুঝতে পেরেছি, চলো। আর আমাদেরকে একদম ওর চেলা চেলা মনে হচ্ছে, আমাদেরকে শীঘ্রই সেখানে পৌঁছাতে হবে, তাড়াতাড়ি চলো। তাই বলে জিন ছেলেটা আমাকে তার পেছন পেছন আসতে বলল। আমি তার পেছন পেছন যাচ্ছিলাম। সে তো উড়তে পারে এবং উড়ে বা হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছিল। খানিকটা রাস্তা পাওয়ার পরে আমার শরীর একদম হাঁপ লেগে আসলো। আমি খেয়াল করলাম সে রাস্তা দিয়ে নিচে নেমেই যাচ্ছে, মানে পাহাড়ের নিচে নামতে হবে। সেই নিচের কোনো একটা পাহাড়ে একটা দুর্গম জায়গায় তার একটা আস্তানা আছে। সে আস্তানার ভিতরে সেই পরিমেয়টাকে ও আটকে রেখেছে এবং নির্ঘাত কোনো খারাপ কোনো কিছু করছে নাকি ওর সঙ্গে, সেটাই আমার চিন্তা হওয়ার বিষয়। যদি খারাপ কোনো কিছু করে তাহলে সত্যি আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তখন তার সঙ্গে সঙ্গে সেদিক দিয়ে যেতে শুরু করলাম এবং অনেকটা দুর্গম পথ, অনেকটা কাঁচা পথ। সেই পথ দিয়ে যে আমি সামনের দিকে যাব, আমার পা পিছলে যাচ্ছিল এবং আমি বারবার পড়ে যাচ্ছিলাম। জিন ছেলেটা বলল যে আপনি এর আগে কখনো পাহাড় বাননি? আমি তখন বললাম, না, আগে তো কখনো পাহাড় বেয়ে নিচের দিকে যাইনি, কিন্তু আপনি এই কথা কেন জিজ্ঞেস করছেন? জিন ছেলেটা বলল, আমাকে তো কিন্তু একদম আরো অনেক নিচে যেতে হবে। ওই নিচের যে পাহাড় দেখছেন ওইখানে যেতে হবে। যদি এখানে না থাকে তাহলে আমাদেরকে আরেকটু সামনে যেতে হবে। ওর আস্তানা তো শেষ নেই, যাওয়ার পথে অনেক বিপদ হতে পারে, সামনে বিপদের রাস্তা আসছে। আমি এবং সে নিচে দিকে নামতে শুরু করলাম। অনেকটা পথ সেই অন্ধকার পথে নামার পর সামনে একটা বিশাল নদী এসে পড়লো। জিন ছেলেটি বলল, আমাদেরকে এই নদী পার হয়ে সামনের দিকে যেতে হবে। আমি বললাম, এই নদী পার হবে কিভাবে? জিন ছেলেটি বলল, কেন, আপনি সাঁতরে পার হবেন, আর নদী বেশি গভীর না, আপনার বুক সমান পানি হবে, আপনি যদি যেতে পারেন তাহলে সমস্যা হবে না। আমি বললাম যে আমি কি এর মধ্যে দিয়ে কীভাবে যাব, আর আমার গায়ে যেসব মাখিয়েছি সেসব মুছে যাবে না? জিন ছেলেটি বলল, তাও সঠিক বলেছেন, কি করা যায় সেটাই ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, দেখি কোনো কিছু করা যায় কিনা।
তাই বলে জিন ছেলেটি দূরে একটা বিশাল গুড়ি দেখতে পেল। নদীটা খুব বেশি বড় না, একদম ছোট্ট একটা খালের মতো, তবে বেশ খানিকটা স্রোত আছে। জিন ছেলেটি দূরের সেই গুড়িটা আমার কাছে নিয়ে আসলো, একদম তুলে তুলে সেই নদীর উপরে রাখলো। রেখে বললো, আচ্ছা ঠিক আছে, এর উপর দিয়ে হেঁটে আসুন। এটা তো পারবেন? আমি বললাম, জি পারবো। তাই বলে সে আমার এক হাত ধরলো এবং আমি তার উপর দিয়ে হাঁটতে শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে নদীটা প্রায় পার হয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম যে নদীর ভিতরে একদম পড়ে যাব, পড়ে গিয়ে একদম গোল্লা মারা খাবো। তাই তারপর আমি তার ভেতর দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে যেতেই খেয়াল করলাম বিশাল বড় জঙ্গল আবার শুরু হয়েছে এবং সেই জঙ্গলের ভিতর দিয়ে একটু এগিয়ে যেতেই একটা জিনেদের গ্রাম আছে। এই গ্রামে জিনেরা বসবাস করে এবং আশেপাশে এইসব গ্রাম আর কি, এইসব গ্রামে জিনেদের বসবাস আছে এবং এরা এরকমভাবে এখানে বসবাস করে। সেই গ্রামের জিনেরা আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে লাগলো, কারণ এরকম অদ্ভুত জাতীয় জিন হয়তো তারা এর আগে কখনো দেখেনি। তারা সত্যি আমাকে দেখে আমার দিকে হয়ে তাকিয়ে আছে এবং তাকিয়ে আমাকে দেখতে লাগছে। আমি তখন তাকে উপেক্ষা করে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। দেখলাম একটা বাচ্চা জিন সেখানে বসে আছে। জিন ছেলেটা এত ছোট, তবুও সে এত দ্রুত গতিতে দৌড়াচ্ছে এবং এবং এত দ্রুত গতিতে সে যাচ্ছে, সেটা দেখেই সত্যি আমি এখন অবাক হয়েছি এবং তাকে তখন আমি ধরতে গেলাম। ছোট জিন ছেলেটা বলল, কি করছেন? ওরা এক প্রকার হিংস্র জিন, একবার হামলা করলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বললাম, এই ছোট্ট বাচ্চাটা আমাকে হামলা করবে? জিন ছেলেটা বলল, এই বাচ্চাটা ছোট হলেও অতটা জিনের বাচ্চা, তাই না? ওর মধ্যে তো অলৌকিক ক্ষমতা আছে। আপনাকে যদি একটা ধাক্কা মারে আপনি পড়ে যাবেন, কারণ আপনি মানুষ না। আমার মধ্যে অনেক ক্ষমতা আছে, কিন্তু সেটা তো আমি আপনাকে দেখাতে পারবো না, আর আমি আপনার প্রতি প্রয়োগও করতে পারবো না, কারণ আপনি আমার উপকার করেছিলেন। আপনি আমার মায়ের জন্য যা করেছেন তাতে আমি বেশ ঋণী আপনার কাছে। সেই ঋণটা যদি এটার দ্বারা একটু শোধ হয়, সেজন্য এত ঝুঁকি নিয়ে আমি আপনার সঙ্গে এসেছি, তা না হলে আমি সত্যি আসতাম না। আমি তখন বললাম, তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তুমি আমার সঙ্গে এসেছ। তুমি অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে যাবে। ও ছেলেটা বলল, আপনাদের বাড়িতে? আপনাদের বাড়ি কোথায়? আমি বললাম, ওই যে মানুষের জগতে, পৃথিবীতে, যেখানে আমি থাকি, আমাকে যেখান থেকে নিয়ে আসা হয়েছে। তখন জিন ছেলেটা বলল, আচ্ছা ঠিক আছে যাব, তবে আপনি এখানে কেন এসেছেন? আপনাকে কালকে বাজারে দেখে সত্যি কিন্তু আমি অবাক হয়েছিলাম। তারপর যখন আপনি আমাকে হেল্প করলেন এবং আমি বুঝতে পারলাম যে আপনি একটা মানুষ, তখন আমার কাছে অবাক লেগেছিল যে আপনি আমাকে কেন সাহায্য করছেন, তারপর এত ইয়ন দিয়ে। আমি বললাম যে তুমি উপকার পাওয়ার যোগ্য, সেই জন্য তুমি তোমার মায়ের কথা বলেছো না, আর তাছাড়া তোমার মা অসুস্থ এবং তুমি এরকমভাবে তোমার মায়ের জন্য করছিলে, এই জন্য আমার খারাপ লেগেছিল, আর আমার কাছে যাই থাকুক না কেন সবই তোমাকে দিয়ে দিচ্ছিলাম আমি। ছেলেটি তখন বলল যে আপনি সত্যি অনেক ভালো মানুষ। এর আগে আমি মানুষের কথা শুনেছি, কিন্তু মানুষের জগতে কখনো যাইনি, তবে আপনার মনটা দেখিয়ে আমার সত্যি আমার যেতে ইচ্ছে হয়েছে এবং আমি সত্যি আপনার সঙ্গে সেখানে যাব, একদিন অবশ্যই যাব। এখন চলুন। গ্রামটা পার হয়ে আবার আমরা প্রত্যন্ত জঙ্গলের ভিতর দিয়ে যেতে শুরু করলাম। জঙ্গলটা ছিল একটা অদ্ভুত মায়াময় জঙ্গল। সেই জঙ্গলের আশেপাশে যখন আমরা ঢুকলাম, ওই জায়গা থেকে ও আমাকে ওয়ার্নিং করলো, বলল, এই জায়গা থেকে কিন্তু একদম অন্ধকারচ্ছন্ন এবং গহীন জায়গা শুরু হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ অন্ধকার, আপনি কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না। আপনি আমার সঙ্গে পেছন পেছন আসবেন, ঠিক আছে? আমি যেখানে যেখানে পা ফেলতে বলবো সেখানে সেখানে পা ফেলবেন। তাই বলতেই সে একটা অদ্ভুত জাতীয় পোকার আলো তার শরীরে জ্বালালো। পোকাটাকে সেই জঙ্গল থেকে ধরেছে। সেই জঙ্গলের পোকার পিঠ থেকে আলো জ্বলে এবং তার হাতে ধরে সেটা রেখেছে। পোকাটার পিঠের আলো দিয়ে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বললো কিছু, এই জায়গাটা কিন্তু ডেঞ্জারাস, অনেক কিছুর আওয়াজ শুনবেন, কিন্তু পেছনের দিকে তাকাবেন না, শুধুমাত্র সামনের দিকে আসবেন, ঠিক আছে? অনেকটা সামনে গিয়ে গেলাম, বড় একটা সাপ দেখলাম গাছের উপর দিয়ে যাচ্ছে। ও বলল যে সাপটা দেখলে একদম চুপ হয়ে থাকবেন, কোনো কথা বলবেন না, ঠিক আছে? যদিও ওরা আমাদেরকে কোনো ক্ষতি করবে না, তবুও আমাদের কাছে যেন না আসে, সেটা একদম চুপ থাকবেন। আমি দেখলাম আমার একদম কান ঘেঁষে সাপটা চলে গেল। আমি এত ভয় পেয়েছিলাম, ভয় একদম ঘেমে যাচ্ছিলাম। জিন ছেলেটা বলল, এত ভয় পেলে হবে, দ্রুত চলুন। অনেক সাপ, পোকামাকড় এবং নানান জাতীয় জিনিস আছে, যা দেখে সত্যিই আমার ভয় লাগছিল। আমি তবুও মেয়েটার জন্য করতে চাই। মেয়েটাকে নিয়ে কি করছে আল্লাহ মাহবুব সেখানে ভালো মতো বলতে পারবেন। আমি এবং সেই জিন ছেলেটি সামনে এগিয়ে যাচ্ছিলাম এবং অনেকটা পথ আর নাকি সামনে যেতে হবে। খানিকটা এগোতে জিন ছেলেটি বলল, আজকে আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে, রাত্রেবেলা এর পরে যাওয়া নিষেধ। এরপরে যদি আমরা যাই তাহলে নির্ঘাত আমরা কোনো হিংস্র প্রাণীর পেটে যাব, এবং আমি তো যাব না, আপনি যাবেন, কারণ আমি উড়ে যে কোনো দিকে চলে যেতে পারবো, কিন্তু আপনি তো পারবেন না। সে তো আপনাকে নিয়ে এগোনো যাবে না। এখানেই আজকে রাতে আমাকে থাকতে হবে এবং এখানে সুন্দর একটা ক্যাম্প করার মতো জায়গা আছে, এই জন্য আমি আর আগাবো না। আপনি এখানে বসুন, আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করছি এবং খাবার দাবারের ব্যবস্থা করছি। তাই বলে জিন ছেলেটি আগে চলে গেল আমাকে সেখানে বসিয়ে আগুন জ্বালিয়ে। সেখানে আগুন জ্বালিয়ে আমি বসে আছি, ভীষণ ভয় লাগছে। দূর থেকে অদ্ভুত সব জন্তু জানোয়ার এবং প্রাণীর শব্দ ভেসে আসছে।
মনে হচ্ছে তারা খুব কাছে, কিন্তু জিন ছেলেটি আমাকে বলেছে কোনো শব্দ যেন আমি না করি, শব্দ করলেই নাকি এখানে প্রাণে মারা যাব। ওদিকে পরিমেয়টিকে সেই খারাপ এবং দুষ্ট জিন একটা পাহাড়ি উপত্যকার ঘরের ভিতরে নিয়ে এসে রেখেছে। ঘরটা বিশাল এবং তার চারিদিকে ছোট ছোট অনেক জিনের চেলারা বসে আছে এবং তারা বাইরে বসে গল্প করছে, কেউ আগুনে পুড়িয়ে খাবার খাচ্ছে, কেউ মজা করছে। ঘরের ভিতরে পরিমেয়টিকে একটি রুমের ভিতরে আটকে রাখা হয়েছে। পরিমেয়টি সেখানে বেশ অদ্ভুতভাবে বসে আছে এবং কান্নাকাটি করছে, কারণ তার বাড়ির কথা খুব মনে পড়ছে। কেন যে সে বাইরে বেরিয়েছিল আর কেন যে সে তার পরিচয় দিয়েছিল, এই কারণে হয়তো এমনটা হয়েছে। বেশ খানিক্ষণ পর দরজাটা আচমকা দাম করে খুলে গেল। খুলে যেতেই পরিমেয়টি তখন আচমকা কেঁদে উঠে বলল, আমাকে বাড়ি যেতে দিন, আমি এখানে থাকবো না, আমাকে বাড়ি যেতে দিন। তখন সেই জিন লোকটি বলে উঠল, হ্যাঁ মামনি, তোমাকে তো বাড়ি যেতে দিবই। আগে আমার কার্যসিদ্ধি হোক, তারপরে তোমাকে বাড়ি যেতে দিব। আগে তোমার বাবার কাছে সন্দেশটা পাঠাই, পাঠানোর পর সে কি রিয়াকশন দেয় সেটা জানতে হবে না? তোমার বাবা এর আগে আমার সঙ্গে যা করেছে তার প্রতিশোধ আমি নিবই, এবং সেই সঙ্গে তার প্রতিদান আমি নিয়ে ছাড়বো, এবং তোমাকে আমি বিয়ে করব সুন্দরী। তোমার বাবার অনুমতি সাপেক্ষে আমি বিয়ে করব, এবং পুরো রাজ্য তখন আমার দখলে হবে। সবকিছু আমি নিয়ে নিব, তুমি চিন্তা করো না। তাই বলে সে পরিমেয়টির কাছে এগিয়ে গেল, এগিয়ে তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে তখন তাকে সরিয়ে দিয়ে বলল, তোর এসব উদ্দেশ্য কখনোই সাধন হবে না, তুই কখনোই এমনটা করতে পারবি না, কারণ শয়তানের সঙ্গে সবসময় খারাপ জিনিস হয় এবং তোর সঙ্গেও হবে। তুই একটা আস্ত শয়তান। তোর ব্যাপারে আমি শুনেছি, আমার আব্বাজান আমাকে অনেকবার নিষেধ করেছেন যে একা একা বাইরে যাবি না, কারণ বাইরে আমাদের অনেক শত্রু আছে। তুই সেই শত্রু, তাই না? তুই সেই শয়তান যে কিনা আমার আব্বাজানকে এরকম ধরনের ভয়ের ভিতরে রেখেছিস এবং আমাকে ছোটবেলা থেকেই এরকম একটা গুমটের মধ্যে রেখেছিস, তাই না? তোর জন্যই আব্বাজান আমাকে বের হতে দেন না একা একা, আমি চাইলেও একা একা বের হতে পারি না। তুই সেই শয়তান যে কিনা আমাকে ছোটবেলা থেকেই এক প্রকার বন্দি করে রেখেছিস। তোর মৃত্যু নিশ্চিত এবং তুই নির্ঘাত মারা পড়বি। আমাকে বিয়ে করতে এসেছিলি না? আমাকে বিয়ে করা তো দূরের কথা, তুই আমার কিছু করতে পারবি না এবং তুই মারা পড়বি। শয়তান সেই জিন লোকটা তখন হাহা করে হেসে উঠল, হেসে উঠে বলল কি যে, আহারে মামনি, কি একটা কথা। তাই বলে সে কাছে এসে পরিমেয়টিকে জড়িয়ে ধরতে চাইল এবং একটা জড়িয়ে ধরল এবং তাকে জোর করে চুমু খেতে চাইল, কিন্তু পরিমেয়টি তাকে একটা থাপ্পড় দিয়ে একটা লাথি মেরে সেখান থেকে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এসে উঠে বলল, তোর এত বড় সাহস! সঙ্গে সঙ্গে একটা জিন পেছন থেকে এসে বলল যে, সর্দার, আমাদেরকে আরও অ্যালার্ট থাকতে হবে, আর সকলের খাবার ব্যবস্থা করা হয়েছে, আপনি দ্রুত বাইরে আসুন, একজন বৈঠকের জন্য এসেছে। জিনটা দক্ষিণের আপনার সেই দূত, দ্রুত আপনাকে আসতে হবে। তখন সর্দার বললেন যে, এখনের মতো বেঁচে গেলি, পরে দেখবো তোকে। তাই বলে সে দরজা তালা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বাইরে এসে দেখলো কি যে দক্ষিণ সাইডের একজন সেনা তার কাছে দেখা করতে এসেছে। সেনা বলতে এটা হচ্ছে উত্তরের এক রাজার সেনা। এর সেনা সমস্ত জায়গায় আছে, এমনকি মূল ভবনেও আছে। মূল ভবনের কি পরিবেশ সেটা জানতে হলে অবশ্যই এই সেনাকে ওদিকে পাঠাতে হবে এবং ওদিকে সেনাটাও এসে এখানে বলবে। ওদিকের একটা খবর সে সেনা নিয়ে এসেছে। সেগুলো কি খবর নিয়ে এসেছ? তখন জিনার সেই সর্দার বললেন যে, আমি তোমার খবর শুনে বেশ খুশি পেয়েছি। আসলে জিনটা একটা গুপ্ত খবর নিয়ে এসেছে, সেটা সে জিনটা শুনলো এবং যে সেনাটা এসেছিল সে যখন উড়ে চলে গেল এখান থেকে। তখন জিন সর্দার বললেন যে, আমি বেশ খুশি পেয়েছি, কারণ হচ্ছে এরকম খবর শোনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। এখন দেখি রাজকুমারীর প্রাসাদ থেকে কি খবর আসে। ওখান থেকে দূত এসলে আমাকে খুব দ্রুত খবর দিবে, ঠিক আছে? আমি রুমের ভিতরে যাচ্ছি, আর ওকে কিছু খাবার দিও। মেয়েটি এমন জোরে লাথি মেরেছে যে ব্যথা পেয়েছে এই জিন লোকটি। সে পাশে সরে গেল এবং তার নিজের কক্ষে গিয়ে আবার ধ্যানমগ্ন অবস্থায় বসে পড়ল। কারণ হচ্ছে মেয়েটিকে সে ভোগ করতে চায়, সেটা আজকে হোক কালকে হোক করে ছাড়বে। আর আজকে পূর্ণিমা তিথি নয়, আজকে হচ্ছে অমাবস্যা। কালকে থেকে সূর্য এবং চাঁদ একসঙ্গে উঠবে এবং সেটাই হচ্ছে ওর জন্য উপকারী একটা রাত হবে। আর কোনোভাবে যদি ওই সন্দেশা মূল মহারাজ পর্যন্ত পাঠানো যায় এবং পাঠিয়ে তার ফিরতি জবাব যদি পাওয়া যায়, যদি পজিটিভ হয় তাহলে তো ভালো, আর যদি নেগেটিভ হয় তাহলে সে তার কার্যসিদ্ধি করে ফেলবে। সে সিদ্ধান্ত নিয়েছে, যদি মহারাজ তার উদ্দেশ্য এবং সমস্ত কিছু না শোনেন, তবে সে তাকে ব্ল্যাকমেল করবেন এবং তার পরিমেয়কে বিয়ে করবে এবং বিয়ে করে ওই পুরো সাম্রাজ্য হরপানোর চেষ্টা করবে। বিয়ে করবে কিভাবে? এর সিদ্ধান্ত এবং পরিবর্তন সমস্ত কিছু এমনভাবে নিয়েছে যে যদি মহারাজ রাজি না হয় তাহলে এই জিন মেয়েটির সঙ্গে জোর করে মিলন করবে এবং মিলনের মাধ্যমে তার বীজ
জিন মেয়েটির পেটের ভিতরে দিবে এবং বাধ্য হয়ে সে মেয়েটিকে ছেড়ে দিবে এবং ছেড়ে দেওয়ার পর তখন সে বলবে যে তার বিষ মেয়েটির পেটের ভিতরে দেওয়া হয়েছে এবং এখন থেকে এই মেয়েটি তার উত্তরাধিকারী, কারণ হচ্ছে এই শয়তান জিনের বাচ্চা ওই পরিমেটির পেটে তখন থাকবে এবং মহারাজের বাধ্য হয়ে তাকে বিয়ে দিতে হবে ওই লোকটির সঙ্গে, কারণ এখন থেকে 8-9 মাস পরে তো অবশ্যই মেয়েটি প্রেগনেন্ট হবে এবং তার পেটে বাচ্চা থাকবে, মেয়েটি হয়তো বুঝতেও পারবে না এবং তখনই ওই জিন শয়তানটি গিয়ে বলবে যেটা তো আমার বাচ্চা এবং সমস্ত প্রমাণ রেখেই সে এমনটা করবে, যার কারণে সে এমনটা করেছে এবং সে সেটা মনে করে হাসতে শুরু করলো। ওদিকে পরিমেয়েটি তখন সেখানে বসে কান্না করছে, কারণ সে কি একটা বিপদে ফেসে গেল, এরকম বিপদের মধ্যে সে পড়েছে, অথচ মুচি ছেলেটি কোথায়? যদি সে তাকে হেল্প না করে তাহলে হয়তো সেখান থেকে বের হতে পারবে না, আর তার প্রাসাদের কেউ হয়তো বিষয়টা জানে না। প্রাসাদের অনেকে কি জেনেছে এখন পর্যন্ত? সকাল হয়নি তখনও, সকাল হলেই হয়তো বিষয়টা তারা জানতে পারবে এবং জানতে পারলেই কেবলমাত্র উদ্ধার কার্যের জন্য আসবে। কিন্তু এই গহীন জঙ্গলের এরকম খারাপ জায়গায় কোনো সৈন্য আসতে পারবে কিনা তার জানা নেই, কারণ এই শয়তানের অনেকগুলো জিন আশপাশ দিয়ে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে জিনগুলো হয়তো এখানে আসতে বাধা প্রদান করবে এবং তার বাবার জিনগুলো এখান পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা সেটা নিয়ে সে শঙ্কিত এবং সে তখন মন খারাপ করে কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়লো। কখন সে নিজেও বলতে পারবে না। আমি তখন সেখানে বসে আছি, বসে জিন ছেলেটার অপেক্ষা করছি। জিন ছেলেটা কোথায় কি করছে আমি কিছুই জানি না। বেশ খানিকক্ষণ সেখানে প্রায় ভয়ে ভয়ে বসে থাকার পর জিন ছেলেটা কাঁধে করে একটা হরিণ শিকার করে নিয়ে আসলো, ছোট্ট একটা হরিণ। হরিণটার ঘাড়ের কাছে বেশ খানিকটা ক্ষতচিহ্ন রয়েছে, তার মানে এদিক দিয়ে এই কামটা সেরেছে। আমি তখন বললাম, কি জিন ভাই তুমি হরিণটা এরকম ভাবে? ও বললো, আগে পেট বাঁচাতে হবে নাকি এর প্রাণটা বলো তো? আগে তো পেট বাঁচানো দরকার। তাই বলে আমার সামনে এসে হরিণটাকে একদম ছুলে ধুয়ে একদম কুটে ফেললো, তারপর একটা শিকের মধ্যে ঢুকিয়ে সে সোজা আগুনের ভিতর দিয়ে শিখতে দিল। আমি বললাম, কোনো লবণ মরিচ ছাড়াই এরকম? লোকটি বলল, লবণ মরিচ? কিসের লবণ মরিচ? আমি তো এভাবেই খেয়ে থাকি, আর জিনারা এরকম ভাবেই খাই, আর আমরা তো লবণ খাই না, জানো না তুমি সেটা? আমি বললাম যে না আমি তো জানি না, তবে ঝাল আর লবণ না হলে আমি খাবো কিভাবে? ছেলেটি তখন বললো, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তোমারগুলো তাহলে আমি সেটাই করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সে উড়ে গিয়ে পাশে থাকা একটি উপত্যকা থেকে পানি নিয়ে আসলো। এটা নাকি সমুদ্রের সঙ্গে মিশ্রিত এবং সে সেই পানিটাকে ভালোভাবে সেই মাংসগুলো মিশিয়ে নিল পানির সঙ্গে এবং মিশিয়ে পাহাড়ি কিছু মরিচ আছে সেই মরিচগুলো সে তার সঙ্গে ডলে দিল। ডলে দিয়ে সে পোড়াতে শুরু করলো। তারপর বেশ খানিক্ষণ পর সেই জিনিসটা পুড়ে আসলো, বেশ ভালো একটা স্মেল এসেছে। ও তখন ওর যেটা ছিল সেটা খেতে লাগলো, আমি এবং আমার জিনিসটা খেতে লাগলাম। জিনিসটা খেতে একটু অদ্ভুত, তবুও আগের থেকে বেশ ভালো আমার দেখে মনে হচ্ছে, কারণ ওটা সম্পূর্ণ সিদ্ধ করা কাঁচা মাংস, আর আমারটা তো একটু মরিচ এবং লবণও আছে। আমি তখন সেটা খেতে শুরু করলাম। স্বাদ অনেক বিস্বাদে ছিল এবং বেশ অদ্ভুত ছিল খেতে, তবুও শক্তি সঞ্চয় করার জন্য আমাকে সেটা খেতেই হবে। যাক, কষ্ট করে আমি সেগুলো খেয়ে ফেললাম। খেয়ে দিয়ে পাশে বসে আছি। আমি তখন বললাম, ভাই আমার খুব খারাপ লাগছে, আমার খুব ভয় লাগছে, এই মুহূর্তে আমি এখান থেকে কি যেতে পারবো? জিন ছেলেটি বলল, এত ভয় পাচ্ছেন কিসের জন্য? চলুন, সকালের আলো একটু পরেই ফুটবে, আমাদেরকে হাঁটতে হবে। আমি বললাম, আমি তো একটু ঘুমালাম না। জিন ছেলেটি বলল, ঘুম কিসের? কোনো ঘুম নেই, আপনি চলুন আমার সঙ্গে, যদি সময় সুযোগ হয় তাহলে সামনে গিয়ে ঘুমিয়ে নিব, আর না হলে কোনো কিছু করার নেই। আমরা খুব শীঘ্রই আছি ওই পাহাড়ের, আর একটা পাহাড় পার হলে আমরা ওই পাহাড়ের কাছাকাছি পৌঁছে যাব। তবে হ্যাঁ, এই পাহাড়টা কিন্তু একটু বিপজ্জনক, কারণ ওই শয়তান জিনের লোকজন এখানে আছে এবং আমি দেখেছিলাম। যদি থাকে তাহলে থাকলো, না হলে কোথায় গিয়েছে ভাই আমি বলতে পারবো না। এই দুটো ডেরাই আমি চিনি, প্রথম ডেরায় যদি না থাকে তাহলে দ্বিতীয় ডেরায় থাকবে, আর তারপরে যদি আমি খুঁজে না পাই তাহলে আমার কোনো কিছু করার নেই, আমি সত্যি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। তখন পরিমেয়কে নিজেই হেল্প হয়ে সেখানে খেয়ে আসতে হবে, আর বাধ্য হয়ে গিয়ে জানাতে হবে প্রাসাদে। সেটা আপনি যদি করতে পারেন তাহলে করবেন। তারপর আমি জিন ছেলেটির পেছন পেছন যেতে শুরু করলাম। জিন ছেলেটি বেশ সুন্দরভাবে হাঁটছে সামনের দিকে, কিন্তু আমার তো পাহাড় বাহার অভ্যাস নেই। আমার হাত পা তখন ব্যথা হয়ে এসেছে এবং খুব অদ্ভুত লাগছে, বিশেষ করে বেশ টায়ার্ড লাগছে। আমি তখন জিন ছেলেটির পেছন পেছন যেতে শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা বর্ষা আমার ঠিক সামনের দিক দিয়ে এগিয়ে গেল এবং আমি পেছন থেকে সরে গেলাম। তখন খেয়াল করলাম গাছের উপরে একটা জিন বসে আছে এবং সেই জিনটা খুব দ্রুত গতিতে গাছ থেকে নিচে নেমে আসলো। নিচে নেমে আমার উপর আবার আঘাত করতে শুরু করলো। সামনে থাকা সেই ছোট্ট জিন ছেলেটি তখন এক প্রকার আগুনের গোল্লা হয়ে উড়ে সেই জিনটার উপর আঘাত হানলো। সে সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেল। আমি দ্রুত সামনে গিয়ে অদ্ভুত সেই জিনটাকে মাথায় একটা আঘাত করলাম। আঘাত করার সঙ্গে সঙ্গে সে সেখানে অজ্ঞান হয়ে গেল এবং তার হাতে থাকা বল্লমটা তখন আমাকে নিয়ে নিতে বললো, এটা নিয়ে নাও, এটা সামনে কাজে লাগবে। আমি তখন সামনে থেকে এগিয়ে যেতে শুরু করলাম।
এখানে থাকা সমস্ত জিনেরা কি এরকম নাকি? অদ্ভুত তো। আমি তখন দেখলাম যে আমার সেই পেন্ডেন্টটা যেটা কিনা ওইখান থেকে নিয়েছিলাম সেটা একদম ভিতরে রয়েছে, এবং ওই ছেলেটার ওরকম ভেতরে রয়েছে, কারণ রাত্রে তখন শীত পড়েছিল। জিনিসটা ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম। সঙ্গে সঙ্গে জিনিসটা বের করলাম এবং বল্লমটা হাতে নিয়ে নিলাম। জিন ছেলেটাও একটা বল্লম হাতে নিয়ে নিল অন্য একটা জিনকে মেরে। মোট 2টা বল্লম আমাদের কাছে হয়ে গেল এবং আমি এদের একটা অংশ হয়ে গেলাম, সেটাই মনে হচ্ছিল। বেশ একটা সামনে যেতেই খেয়াল করলাম 2টো জিন এগিয়ে আসলো। এগিয়ে এসে বলল কি যে, তোমরা এদিকে আসছো কিসের জন্য? তোমাদেরকে না সামনে পাহারা দিতে বলা হয়েছে। আমাদের মুখ তখন ঢাকা, ছোট ছেলেটার মুখ তখন ঢাকা, আর আমার শরীর থেকে মানুষের গন্ধ বের হচ্ছে না, কারণ আমি সেই কালিটা মেখে এসেছি। তখন সামনে সেই জিন দুটোকে আমরা বললাম যে, আমাদেরকে মহারাজ ভেতরে ডেকেছেন, তোমরা পেছনে যাও, গিয়ে সেখানে পাহারা দাও, ঠিক আছে? ওরা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে যাও সামনের দিকে। আমাদের পেন্টেন্ট দেখে ওরা বুঝতে পেরেছে যে আমি ওই শয়তানের লোক, এবং ওরা যখন একটু সামনেই গেল সঙ্গে সঙ্গে পেছন থেকে ওদেরকে আঘাত করে ওদেরকেও একদম মাটিতে শুয়ে ফেললাম, এবং 4জন জিনকে আমরা সেখানে কুপঘাত করে ফেললাম। আমাদেরকে আরেকটা ভেতরে যেতে হবে। আমি বেশ খুশি হয়েছি, বললাম 4জন জিনকে মেরেছি। ওই জিন ছেলেটা বলল যে 4জন জিনকে মেরেতে খুশি, ওইখানে না হলেও 100খানিক জিন আছে যারা কিনা এই উপত্যকা পাহারা দেয় এবং আশেপাশের সমস্ত জিনিস দেখে। তুমি তো কিছুই জানো না হে ভাই, তুমি সামনের দিকে চলো, তখন দেখতে পাবে। আমি এবং জিন ছেলেটি সামনের দিকে এগোতে শুরু করেছি এবং অনেকটা সামনে যেতে খেয়াল করলাম বিশাল এক পাহাড়ের উপত্যকার উপর বেশ কয়েকটা ঘর রয়েছে এবং তার চারপাশে আশেপাশে অনেক জিন ঘোরাফেরা করছে। এবং আমাদেরকে 4জন জিন এসে বলল কি যে, তোমরা ওইখান থেকে কেন এদিকে এসেছো? তোমাদের ডিউটি তো ভেতরে না। ছোট ছেলেটি বলে উঠলো, আমাদেরকে ভেতরে যাওয়ার জন্য বলা হয়েছে, দ্রুত চলুন। তাই বলে সেই 4জন জিন আমাদেরকে টেস্ট করার জন্য সামনে এগিয়ে আসলো। আমাদেরকে খুলে দেখবে সে। আমাদের পেন্ডেন্ট প্রথমে দেখলো। পেন্ডেন্ট দেখার পর তারা বুঝতে পারলো যে আমরা তাদের দলের অংশ এবং এখানে আমরা ওই পাহারা দেওয়ার জন্য এসেছি। তারপর একটু ভেতরে যেতেই পেছন থেকে একজন জিন বলে উঠলো, দাঁড়াও তো। তাই বলেই সে আমার মুখের নাকাব সরাতে বললো নাকাব সরাও। আমি বললাম, কেন, নাকাব দিয়ে কী করবেন? তখন সেই জিন ছেলেটি বলে উঠলো যে, নাকাব সরানোতে হবে কিসের জন্য? আমাদের চেহারা দেখানো নিষেধ আছে। ওই জিন 2জন লোক বলল, কিসে নিষেধ দেখি, সরাও তো। সঙ্গে সঙ্গেই তারা সেটা টান দিয়ে ফেললো এবং টান দিয়ে আমার মুখের সেই নাকাবটা সরিয়ে ফেললো, এবং সরিয়ে ফেলতেই মানুষের মতো সেই অবয়বটা তারা দেখে ফেললো। এবং সেই জিন লোকটি, যে কিনা বেশ চালাক ছিল, সে সঙ্গে সঙ্গে আমাকে দেখে বুঝে ফেললো যে আমি একটা জিন নাই, আমি একটা মানুষ। সঙ্গে সে আমাকে আক্রমণ করে বসলো এবং জিন ছেলেটি তার আক্রমণ প্রতিরোধ করে আমাকে ধরে দক্ষিণ দিকে দৌড়াতে শুরু করলো। সমস্ত জিন আমাদের পেছনে লেগে আছে এবং প্রায় 10-12টা জিন আমাদের পেছন আসছে। ওদেরকে যেভাবেই হোক ফাঁকি দিয়ে এখান থেকে যেতে হবে, আর অন্যান্য জিনেরা যদি টের পেয়ে যায় তাহলে অবশ্যই খুব খারাপ অবস্থান আছে, এবং এই খারাপ অবস্থানের মধ্যে দিয়ে যেভাবেই হোক আমাদেরকে বেরিয়ে সামনের দিকে যেতে হবে। জিনগুলো আমাদেরকে পেছন করছে। আমি এবং সেই বাচ্চা জিনটি সামনে এগিয়ে যাচ্ছি, এবং এই জিনগুলোকে কীভাবে পিছু সরাবো আমার জানা নেই। প্রিয় দর্শক, আমাদের এই গল্পের 2য় পর্ব এখানে শেষ। 3য় পর্বে কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং গল্প পাঠে আমি আরজে ইমরান ছিলাম। আশা করি আমাদের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই গল্পের প্রথম এপিসোড যারা এখন পর্যন্ত দেখেননি তারা অবশ্যই দেখে আসুন। দেখা হচ্ছে 3য় এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সঙ্গে যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সেই সঙ্গে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। অবশ্যই আমাদের বাকি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।